This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে বাগে এলো বাঘিনী 9 দিন পর শেষ জিনাতের বেঙ্গল সাফারি। বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিহিতে খাঁচাবন্দি হলো জিনাত। 15 ডিসেম্বর ওড়িশার সিমলাপাল থেকে পালায় জিনাত। বাংলায় ঢোকার পর ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া হয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। রানীবাঁধের গোসাইডিহি গ্রামে ঘিরে ফেলেন পুরো বন দফতরের কর্মীরা। গতকাল থেকে 4 বার জিনাতকে তাক করে ঘুম পাড়ানে গুলি ছোড়া হয়। আজ বিকেল 3:58 অবশেষে বাগে আসে। বাঘিনী জিনাতকে খাঁচায় বন্দি করার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো হিমশিম খেতে হয় 9 দিন ধরে বন দফতরের কর্মীদের। তিনটি জেলা ঘুরেছে সে, জঙ্গলমহলের বাঁকুড়া, কখনো ঝাড়গ্রাম, কখনো রাইকা পাহাড়। এক সময় তার এক জায়গায় লোকেশন দেখিয়েছে। কখনো ছাগলের টোপ দেওয়া হয়েছে, কখনো মোষের টোপ দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে বাগে আনা যায়নি। অবশেষে চারবার ট্র্যাঙ্কুইলাইজার দেওয়ার পর বাগে আনা গেল জিনাতকে। এবার তাকে নিয়ে যাওয়া হবে পুনর্বাসন কেন্দ্রে। सब झारखंड, वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी। सबको बहुत बहुत धन्यवाद। तकलीफ कितना हुआ है इसको? वो उसका अंदाज़ा कोई भी नहीं लगा सकते। जो हमारे साथ है वही जान सकता है कितना तकलीफ। क्या सोचे थे आज ही ऐसा हो सकते हैं? हाँ, हम तो डेली उठ के यही सोचते हैं कि आज हो जाएगा, आज हो जाएगा, आज हो जाएगा, लेकिन फाइनली आज ही हो। इस जंगल में एडवांटेज कुछ था? बहुत सारा एडवांटेज था एंड स्टाफ बहुत ही कोऑपरेटिव है यहाँ का। ডিসিএ যারা এসওপি আছে, নিয়ম কানুন করতে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছে। বাঘ এখন খুব ভালো কন্ডিশন আছে, হেলদি আছে, ভেটেনারি ডাক্তার চেক করেছে। অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। বারবার এইভাবে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে পড়ছে লোকালয়। কি বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা, শোনাবো। যে এ বাঘ যেহেতু খাঁচায় করে একবার তারোবাদ থেকে শিমলিপাল এসে পৌঁছেছে, তার খাঁচা জিনিসটা কি, খাঁচা কতটা তার কাছে ভয়াবহ বা একটা জিনিস বা একটা বদ্ধ জিনিস, সেই অভিজ্ঞতাটা তার ছিল। সেই কারণেই সে যখনই খাঁচা দেখেছে খাঁচাকে অ্যাভয়েড করে গেছে। সেই জন্যে আমাদের কাছে একমাত্র পথ ছিল বন দপ্তরের কাছে তাকে ট্র্যাঙ্কুলাইজ করা। সেই ট্র্যাঙ্কুলাইজেশন গতকাল ঠিকমতো করা যায়নি, তার বিভিন্ন কারণ আছে। সেই কারণকে আজকে ওভারকাম করে আজকে বন দপ্তর তাকে সফলভাবে ট্র্যাঙ্কুলাইজ করলো। এবং গত এই এতদিন ধরে যে উড়িষ্যা বন দপ্তরের ব্যর্থতা এই বাঘকে কন্ট্রোল করার, সেই ব্যর্থতাকে মুছে দিয়ে পশ্চিমবঙ্গ বন দপ্তর যে দক্ষতার সাথে দিনরাত এক করে তারা এই কাজ করে দেখালো, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার গর্ব হচ্ছে। আর ওড়িশার জঙ্গল থেকে বাঘটা স্ট্রে করে বেরিয়ে এসছে। প্রথমত হচ্ছে ও জঙ্গল থেকে স্ট্রে করলো কেন, তার কোনো কারণ থাকতে পারে। হয় মেবি কম্পিটিশন বিটুইন 2 মেল টাইগার্স ফর মেটিং অর ফুড শর্টেজ কিংবা কোনো কিছু কারণে ও বেরিয়ে চলে এসেছিল এবং ইট ওয়াজ লুকিং ফর এ সেফ হ্যাবিটেট। এবং হয়তো ওই আমাদের ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তের কাছে পুরুলিয়ার জঙ্গলে সেফ হ্যাবিটেট মনে করেছে। ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস ফর এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওরা অনেক সময় কোনো না কোনো কারণে তারা কিন্তু তার নিজের হ্যাবিটেট থেকে দে লুক ফর এ সেকেন্ড হ্যাবিটেট। তো এখানে করেছে, বাট ফর্চুনেটলি এটাকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরা হয়েছে। ধরার পরে এখন ওকে আমাদের ভেটেরিনারি ডক্টররা চেক করে দেখবেন যে ওর ফিজিক্যাল কন্ডিশন কিরকম আছে, ওর ফিজিওলজিক্যাল যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো মেজার করা হবে। করে তারপরে দেখে ওড়িশা গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, যেহেতু ওখানকার রেডিও কলার টাইগার, কথা বলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নেবে যে কিভাবে কোথায় একে রিলিজ করা হবে। উড়িষ্যার বন দপ্তরের ভয়ানক গাফিলতি এর আগেও দেখা গেছে। ওদের সাতকুশিয়াতে 2টি টাইগার নিয়ে একটিকে মেরে ফেলেছিল, একটিকে ফেরত নিয়ে যায় বান্ধবগড়। এখানেও দেখা গেছে একটা কলার টাইগার, সে এতটা পথ চলে এলো, তারপর তাদের হুঁশ ফিরল, যার রেগুলার মনিটরিং করতে হয়। এবার সেখানে টাইগারটা 1 মাস আগে এখানে ছাড়া হয়েছে। সে যে কোনো জায়গায় জঙ্গলে একটা আলাদা জায়গা করে রাখা হয় যেখানে টাইগারটাকে খাপ খাওয়াতে দিতে হয়। বাঘটি সেখানে খাপ খাওয়াবে।
1-1.5 মাস সেখানে থাকা হয়, লাইভ স্টক দেওয়া হয়। সেগুলো কি ইয়েতে দেওয়া হয়েছিল শিমলিপালে? কেননা সেখানে ধীরে ধীরে ও অভ্যস্ত হয়ে যাওয়ার পর তারপর ওকে ফাইনালি জঙ্গলে ছাড়া হয়, যেটা আপনারা মধ্যপ্রদেশের চিতাগুলোকে দেখেছেন। এবার একটু পাসপোর্ট জালিয়াতির খবরে চোখ রাখা যাক। গত কয়েকদিন ধরে চোর পুলিশ খেলা চলছিল, পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছিল। অবশেষে পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে 7ম গ্রেফতার। ধৃত মনোজকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার সেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গাইঘাটার এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মনোজ। ওই মহিলার দাবি, তিনি মনোজকে চেনেন না। আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার রিলেটিভ আছে, উনি বলে 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে, আজকে সন্ধ্যাবেলা না চলে যাও। এলাকার মধ্যে এরকম এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না। ঠাকুরপুকুরের শিলপাড়ায় বাড়ি মনোজের, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারি যে এই বাড়িতেই এসেছিল পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ঠিক দোতলায় তার বাড়ি এবং ঘরের মধ্যে থেকে পাসপোর্টের যে তথ্য, অর্থাৎ পরিচয়পত্রের যে জাল নথি, সেই সমস্ত উদ্ধার করা গেছে এবং পাসপোর্টের বেশ কিছু কপি উদ্ধার করা গেছে, বেশ কিছু ভিসার কপি উদ্ধার করা গেছে। এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। দেখে না, আমাদের দিতেও না, বন্ধু বান্ধব নিয়ে করে, আমাদের কোনো কথাও বলে না। ধৃতের শখের বাজারের বরিশায় একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর দোতলায় চলত ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর, এই ট্রাভেল এজেন্সির আড়ালে চলত বেআইনি পাসপোর্ট কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না? এখানকার ছেলেও না, শিলপাড়ার দিকে থাকে। লোকটাকে দেখেছি আর কি, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি নির্দেশ দেন, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার, তার সঙ্গে কথা বলতে হবে ওসিদের। রণজিৎ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। থমথমে এলাকা আর তারই মাঝে এলো মৃত্যুর খবর। চম্পাহাটির বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু, আহত আরো 2 জনের চিকিৎসা চলছে। অভিযোগ, পিন্টু সর্দারের বাজি তৈরির নাকি লাইসেন্সই ছিল না। তারপরেও কিভাবে বাজি তৈরি করছিল, উঠছে প্রশ্ন। আজ ঘটনাস্থলে যায় প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। আবার মারণবাজির কারবার কাটল প্রাণ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়ি পুড়ে ছাই। অগ্নিদগ্ধ পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। স্থানীয়দের দাবি, সামনেই নববর্ষ, তাই পিন্টু ঘরে বাজি তৈরি করছিলেন। তাঁর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় মজুত করা বাজিতে। ঘটনার পর থেকে এলাকা থমথমে। বাজি ওই চকলেট ছোট ছোট গুলি এই চাই নিয়ে দেখি না, এখানে রাস্তায় মেলে দেয় দেখতাম। আমরা কথা খুব একটা ওদের সঙ্গে বলতাম না। আপনাদের কি সবারই লাইসেন্স আছে এখানে? হ্যাঁ, কিছু কিছু মানুষের লাইসেন্স আছে। আর এখানে কি 12 মাস? হ্যাঁ, 12 মাসই বাজি তৈরি হয়। অভিযোগ, দমকল ঘটনাস্থলে আসেনি। স্থানীয় মানুষ আগুন নেভান। বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ পিন্টুর বিরুদ্ধে। লাইসেন্স ছাড়া কিভাবে বাজি তৈরি করছিলেন পিন্টু, এই প্রশ্ন তুলে শাসক দলকে তুলোধনা বিরোধীদের। কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কী সব করেছিলেন, আলাপন বাবুর নেতৃত্বে কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন, সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। আনরেজিস্টার্ড বাজি কারখানাগুলোয় সারা বছর তৃণমূল কংগ্রেসের বোম তৈরি হয়।
ওখানে বেআইনি বোমা তৈরি হয় এবং সেইটা হতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটে। কৃষিকে যদি এখানে ভালো করে ডেভেলপ করা যেত তাহলে এখানকার মানুষেরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতেন না। প্রত্যেক বছর এখানে এক একজন করে মানুষ মারা যাবে, আর সরকার দেখবে, পঞ্চায়েত দেখবে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই পিন্টু সর্দারে কিন্তু শুধুমাত্র ক্যাকাস তৈরির লাইসেন্স ছিল না, শুধুমাত্র সেলিং লাইসেন্স ছিল। তাহলে কিভাবে সে এই বাজি তৈরি করছিল সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং স্থানীয় মানুষজনের বক্তব্য কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু ছিল না এই কারখানায়। কখনো এগরা, কখনো বজবজ কিংবা মহেশতলা, কখনো আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে বেআইনি বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে, কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ, উঠছে প্রশ্ন। চম্পাহাটি থেকে অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। বিসিসিআই সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচনে থাকবে না বাংলার কোনো প্রতিনিধি। 12ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিং। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিনিধির নামই নাকি পাঠায়নি সিএবি। ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ড্রাফট, সেখানে সমস্ত সংস্থার কর্তাদের নাম থাকলেও নেই সিএবির কোনো প্রতিনিধির নাম। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিনিধির নাম পাঠাতে কি করে ভুলে গেল সিএবি? তবে কি বোর্ডের সচিব এবং কোষাধ্যক্ষ পদ হাতছাড়া হতে চলেছে বাংলার ক্রিকেটের এই অবস্থা দেখে এক্স মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন বিহার ক্রিকেটের প্রাক্তন কর্তা আদিত্য বর্মার। নির্বাচনী নিয়ম মানেনি সিএবি, ফলে ভোটে বাংলার কেউ অংশ নিতে পারবেন না, মন্তব্য ইলেকট্রাল অফিসারের। নিজেদের ভুল স্বীকার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। ये बंगाल का ईस्टर्न जोन का ये क्या बोलते हैं दुर्भाग्य है कि जिस जगमोहन डालमिया ने बीसीसीआई को बनाया, खड़ा किया, आज उसके स्टेट में नाम नहीं जाने का एक ही कारण है कि सहमति नहीं बन पाई होगी, आपस में झगड़ा होगा, इसलिए फाइनली किसी का नाम नहीं भेजा गया, जो क्रिकेट के लिए बहुत ही दुर्भाग्य है, बैड लक है। और हम तो ममता दीदी को भी ट्वीट करके बोले हैं कि इसका बाज़ाब्ते इन्वेस्टिगेशन हो। It has already been website. The list of the draft electoral roll has been put up on the website on 28th evening at 6 p.m. Today is 29th. So as per your concern as an electoral officer, so CAB cannot participate in the SGM. Yes, correct. 27 তারিখে লাস্ট ডেট ছিল নাম পাঠাবার, বাট আমাদের অফিসে হয়তো কোনো কাফি মিস্টেকের জন্য সেটা 27 নাকি 28 তারিখ পাঠিয়েছি আমরা। তো বাট বিসিসিআর একটা অপশন আছে, 30 তারিখে হার্ড কপি জমা দিতে হবে বিসিসিআর অফিসে। সেই হার্ড কপি আমাদের কালকে বিসিসিআর অফিসে সকাল 10টার সময় পৌঁছে যাবে। আপনি দেখবেন এই যে ড্রাফট, এটা লেখা যেটা ইটস এ ড্রাফট লিস্ট। আমার মনে হয় যে যখন আমাদের হার্ড কপি পৌঁছে যাবে তখন এটা সর্ট আউট হয়ে যাবে। দেখুন, ফল্ট ইজ এ ফল্ট, যেটা আমার অফিস থেকে হয়েছে সেটা ইজ এ ফল্ট। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কৌস্তব। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম পাঠাতেই ভুলে গেল সিএবি, মানে কিভাবে সম্ভব, কি বলছে ক্রিকেট মহল? একেবারে দেখো, নিন্দার ঝড় উঠেছে বাংলার ক্রিকেট সংস্থা। অতীতে জগমোহন ডালমিয়া দেখেছে, যিনি বোর্ডে দাপিয়ে বেরিয়েছেন একটা সময়, যিনি আইসিসিতে দাপিয়ে বেরিয়েছেন, সেই বাংলার ক্রিকেট সংস্থা থেকে নাম পাঠাতে ভুলে গেল বিসিসিআইতে যে এসডিএম রয়েছে, যেখানে সচিব এবং কোষাধ্যক্ষ পদে যেখানে দুটো পদ ভ্যাকেন্ট রয়েছে, সেখানে কেউ হতে পারে, সেখান থেকে তো বাংলারও কোনো প্রতিনিধি থাকতে পারতেন। সেই জায়গা থেকে সিএবি কোনো প্রতিনিধির নাম পাঠাতে ভুলে গেলেন, এটা কিভাবে সম্ভব? যেখানে 27 তারিখ রাত 8টায় ডেডলাইন ছিল। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যখন ফোনে যোগাযোগ করি, তিনি বললেন যে 28 তারিখ তারা পাঠিয়েছে, অর্থাৎ অনলাইনে পাঠানোর সময়, এমন কিছু না যে তাকে অফলাইনে পাঠাতে হতো, 27 তারিখ অনলাইনে পাঠাতে হতো রাত 8টার মধ্যে, কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা সেটাও ভুলে গেল সিএবি। এটা কি করে সম্ভব? অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন উঠছে এবং বোর্ডের যিনি চিফ ইলেকটোরাল অফিসার A.K. জ্যোতি, তার সঙ্গে যখন ফোনে কথা হলো, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে নির্বাচনী যে নিয়ম রয়েছে, সেই নির্বাচনী নিয়ম না মানার জন্য কিন্তু সিএবির কোনো প্রতিনিধি সেই ইলেকশনে কন্টেস্ট করতে পারবেন না। এখন অন্য কোনো উপায় বোর্ডের যে সিইও আছে হেমন্তকে ধরে যদি কোনো রকম ভাবে কোনো সম্ভব হয়, সেটা পরবর্তী পদক্ষেপ, সেটা পরবর্তী বিষয়, কিন্তু নির্বাচনী যে
যে নিয়ম, সে নির্বাচনী নিয়ম মেনে কিন্তু পিএবির থেকে কোনো প্রতিনিধি এই বোর্ডের যে সচিব এবং কোষাধ্যক্ষ পদের যে নির্বাচন হওয়ার কথা সেইখানে কোনো প্রতিনিধি নমিনেশন না দেওয়ার ফলে কিন্তু কেউ কন্টেস্ট করতে পারবে না। এটা কিন্তু নিঃসন্দেহে বাংলা ক্রিকেটের জন্য একটা বিশাল বড় লজ্জা, যেখানে বাংলা ক্রিকেট থেকে এত বড় অনেকজন প্রশাসক রয়েছেন, সেই প্রশাসকরা বিসিসিআইতে প্রতিনিধিত্ব করতে পারতেন, তাদের সম্ভাবনা ছিল একটা। ধন্যবাদ কৌস্তব। চোখ রাখা যাক আবহাওয়ার খবরে। বর্ষবরণ উৎসবে শীত ফেরার আশা, হালকা হলেও শীত ফিরতে চলেছে বাংলায়। পশ্চিমাঞ্চলের পারদ 10 ডিগ্রির আশেপাশে নামবে, কলকাতার পারদ নামতে পারে 14 থেকে 15 ডিগ্রিতে। আজ কলকাতার তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। ঝঞ্ঝা সরে যাচ্ছে, মঙ্গলবার থেকে ফিরবে ঠান্ডা।